আজকে আমার মা বাপ মারা গেছে, কেউ একজন ফোনে জানাইছে স্বাস্থ্য ভাই, আমার মা মারা গেলে মানে আমি টেরও পাবো না যে যতদিন আমি নিজে বাড়ি না যাবো আমার মা মারা গেছে। আমার মা আসসালামু আলাইকুম, আমি আপনাদের ইমন, প্রবাস ফ্রেন্ডস বা ইমনে। আজকে আমি আপনাদের সামনে ব্রুনাই প্রবাসী রমজান ভাই, তাকে আপনাদের সামনে উপস্থাপন করব এবং তার দীর্ঘ ৬-৭ বছরের প্রবাস জীবনে বাস্তব অভিজ্ঞতা, ওখানকার সুখ দুঃখ, তার ভালো লাগা খারাপ লাগা, এই জিনিসগুলোই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। আপনাদের কাছে বলতেছিলাম যে একজন প্রবাসী, ব্রুনাই প্রবাসী রমজান ভাইয়ের তার প্রবাস জীবনের গল্প শুনবো। তিনি আমাদের রমজান ভাই, যিনি দীর্ঘ ৬-৭ বছর ব্রুনাইতে কাটিয়েছেন। আজকে তার প্রবাস জীবনের কিছু সময়টা শুনবো এবং আপনাদের সামনে উপস্থাপন করবো। কেমন আছেন রমজান ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনার প্রবাস জীবনের কিছু আজকে আমি শুনবো, অন্যদের শোনাবো। আপনার কি কোনো সমস্যা আছে ভাইয়া বলতে? না, আমার কোনো সমস্যা নেই, বলতেই পারেন, শুনতেই পারেন, জানতেই পারেন। ওকে, ঠিক আছে। আচ্ছা রমজান ভাই, আপনি কত সালে এবং কেন ব্রুনাইতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন? আমি 2017 সালে ব্রুনাই যাওয়ার সিদ্ধান্ত নেই। এর কারণ হচ্ছে, আমি ব্রুনাই যাওয়ার আগে আমি যে কাজটা করতে পারছি, চাকরিটা করতাম, ওই চাকরির টাকা দিয়ে আমার সংসার চালানো সম্ভব হতো না, মানে খুব হিমশিম কাজ, অনেক কষ্ট হইতো। এই কারণে আমি এক পর্যায়ে ব্রুনাই যাওয়ার সিদ্ধান্ত নেই এবং ব্রুনাই যাই আমার ভাইয়ের মাধ্যমে। আমার ভাই ওই দেশে থাকতো, এই কারণে তার মাধ্যমে যা, আর সেই কারণে আমি ভালো একটা কিছু করবো আমার পরিবারের জন্য বা আমার নিজের জন্য বা আমার মা বাবার জন্য। এই কারণে ব্রুনাই শেষ পর্যন্ত পৌঁছে যাই 2017 সালে। যাওয়ার পরে আপনার প্রথম কয়েক মাস কিরকম কেটেছিল? ব্রুনাই যাওয়ার পরে আমার প্রথম 1 মাস খুবই কষ্ট। যেরকম প্রথম 1 মাস যে আমার কাজের কোনো কিছু মিল করতে পারিনি, আমি কাজই পাইনি 1 মাস। 1 মাস কাজ পাইনি এবং যে ওই জায়গার যে কালচার, ওই কালচারের সাথে আমার মিল চাল করা অনেক কষ্ট হয়ে গেছে। নতুন আবহাওয়া, হ্যাঁ নতুন আবহাওয়া, এবং কি সব নতুন নতুন মানুষ, মানে বাংলাদেশি মানুষই বেশি ছিল ওখানে, কিন্তু সবাই তো আর আমার চিন্তা না, আমিও কারোর চিনতাম না। এই কারণে আমার কষ্টটা বেশি হয়েছে। মানে যেমন রুমে থাকা, আর ওই দেশের ওই ব্রুনাইয়ের মানে যারা আমরা প্রবাসী, মানে থাকার জায়গাটা এত কষ্টের, যা বাংলাদেশের যেমন কয় বস্তি বস্তি, ওরা অনেক ভালো থাকে। মানে আমরা প্রবাসী জায়গা থাইকে এসেছি, মানে যে কষ্ট, মানে ভাষায় প্রকাশ করে আমি বলতে পারবো না যে এত কষ্টে বিতাছি। আমাদের রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের অর্থনীতি সচল করার জন্য আপনাদের অবদান অনেক ভাই, অনেক অবদান। একটু কাজের কথা জিজ্ঞাসা করবো। আচ্ছা, ওইখানে আপনি কি কাজ করতেন আর কাজের সময়সূচিটা কিরকম ছিল যদি একটু বলতেন? ভাই, ওখানে আমাদের কাজ ছিল, যেমন আমি যে কাজটা করতাম, আমার কাজের অভিজ্ঞতা, আমি যেমন বাংলাদেশে বাংলায় বলে রাজমিস্ত্রি, আমি এই রাজমিস্ত্রির কাজটা বেশি করতাম, তবে টাইলস এবং রঙের কাজটা আমি বেশি করতাম। যেমন ওই দেশে আমি যে কোম্পানিতে ছিলাম, আমার যে বস ছিল, বসের বেশি কাজ ছিল পুরাতন কাজ। যেমন এই বাড়ি নষ্ট হয়ে গেছে, এই বাড়িটা ভাঙে নতুন করে আবার করবে, ওই বাড়িটা ভাঙে নতুন করে করবে। কিন্তু এই কাজের ভিতরে আমি যখন টাইলসের কাজ হতো, ওই টাইলস গুলো যখন ভাঙা লাগতো, মানে একটা হেগিন আছে একবার, যেটা কম ওজন, ওই ওখানটা 30 কেজির উপরে হবে প্লাস, ওখানটা এই কোমর পর্যন্ত ধরে একা জায়গায় রেখে ওই টাইলস গুলো ভাঙতে হইতো। মানে যে এমন কষ্ট, মানে আমি রমজান মনে হয় 5 মিনিটও একটানা ভাঙতে পারতাম না। 5 মিনিট মানে আমি শরীর তো, মানে গোসল করার যে পানি, এর সাথে মানে বেশি পানি শরীরতে পড়তো, এতটা কষ্ট, মানে যা ভাষায় প্রকাশ করা যাবে না যে এত কষ্ট। বা দেশে যারা থাকে এদেরকে আমি বুঝাইতে পারবো না যে কি কষ্টটা ওখানে করে এসেছি। কিন্তু তারপরেও আমি জানতাম যে ওই জায়গায় 1 টাকা ইনকাম করতে কি কষ্ট, কিন্তু দেশের মানুষদের আমি এটা বুঝাইতে পারতাম না। বা যেমন আমার ভাই বোন মা বাপ, তারা মনে চিন্তা করতো যে দেশে যে বিদেশ গেছে, যে ঠিক আছে তো, যে টাকা আমাকে মাসে মাসে দিবে, যে টাকাটা যদি আমি কিভাবে ইনকাম করতে পারবো। যারা ওখানে থাকতো, আমার ফ্রেন্ড বা আমার আশপাশে যারা থাকতো, তারা জানতো, তারা আর আমরা একই কাজ করতাম বেশিরভাগই। কিন্তু সমস্যা ওই একটাই, যে এতটা কষ্ট হইতো যখন ওইখান থেকে আসতাম, বাসায় আসতাম, আসার পর আমার কাপড় চোপড় দেওয়া, গোসল করা, থালা বাটি মাজা, রান্না করা, খাওয়া দাওয়া, এরকম করতে করতে কমপক্ষে যদি 5টায় ছুটিতে, তাও 11টা রাত বেজে যেত। তারপর হলো ঘুম। এতটা কষ্ট মাস সীমানার বাইরে আমি সহ্য করতে পারতাম না। প্রথম ছোটে যখন আমি প্রথমে কাজে গেলাম, এবার আস্তে আস্তে কাজ করতে করতে যখন একটু ভালো কাজ শিখলাম, তখন ওই কাজটা মোটামুটি বাদ দিয়ে টাইসের কাজ শুরু করলাম। মানে নিজে মিস্ত্রি যে কাজটা বলে, এই কাজটা মোটামুটি পারি বা করা শুরু করলাম। এরপরে আস্তে আস্তে মোটামুটি একটা ভালো পর্যায়ে গেলাম। তারপরে তো কি আর করব, কিছু করার নাই। হঠাৎ করে
আমি ওইভাবে কয়েক বছরই গেলাম। কয়েক বছর যাওয়ার পরে তারপর আর কি করব, মা বাবার সাথে ভালোই সম্পর্ক, সবার সাথে মানে আমার ভাই বোন সবার সাথে ভালো সম্পর্ক, সম্পর্ক কোনো ঘাটতি ছিল না। তা আমি তো আর কারোর বুঝাইতে পারতাম না যে আমি যা কি কষ্ট করি, বা আমার কেউ যদি ফোন দিয়ে বলতো যে কিরকমের কি, আমি কখনো কষ্টের কথা বলতাম না। আপনি তো ব্রুনাইতে ছিলেন, প্রবাসেই ছিলেন। হুম। আমরা সবাই জানি প্রবাস মানেই টাকা। যিনি প্রবাসে থাকেন সে টাকার কারিগর। হুম। দেশে সবাই ভাবে যে টাকা, হুম। সে একটা টাকার মেশিন। আসলে কি টাকার মেশিন? ভাই এখানে যে টাকার বেশি যখন বললাম, তবে বাংলাদেশে যারা থাকে তারা চিন্তা করে তার ছেলে বা তার ভাই বা তার আত্মীয় স্বজন যে যায় তারা মানে টাকার মেশিনে, এটাই হয়তো সবাই চিন্তা করে। বা আমি যার আগে এটি ভাবছিলাম, কিন্তু আমি যখন গেলাম তখন দেখলাম যে টাকার মেশিন থেকে আমরা, কিন্তু এই মেশিন যে কিভাবে পরিচালনা করতে হয় সেটা যারা বিদেশ গেছে বা আমি গেছি আমি বুঝি। যেমন ওখানে যে কষ্টের কাজটা আমি করতাম, একটা টাকা ইনকাম করতে মনে হয় শরীরে ঘাম ঝরতো, এমন ঘাম ঝরতো তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রচন্ড কষ্টের উপরে যা কষ্ট যেটা বলে, এই কষ্টে ওই টাকাটা ইনকাম করতে হয়। কিন্তু তারপরে কি করার, কিছু করার নাই। পরিবারের সুখের জন্য, নিজের সুখের জন্য, বা মা বাপের, বা মা বাপ যাতে ভালো রাখতে পারে মা বাপের, সেই সুখের জন্য এই কষ্টটা আমার করা। কিন্তু কি করো, বাধ্যকতা আমার করতেই হয়েছে। পরিবার থেকে দূরে থাকতেন, এটা কেমন মনে হতো যদি একটু বলতেন? পরিবার থেকে দূরে থাকতে সবাই জানে যে কষ্ট, আমিও জানি কষ্ট, কিন্তু আমার তেমন একটা কষ্ট হইতো না। কারণ একটাই, যে আমার পরিবার, যেটা সত্য কথা, আমি যে ব্রুনাই 6 বছর প্রায় 7 বছর থেকে এসেছি, আমার পরিবার থেকে, গ্রাম থেকে, মানে আমার মা বা আত্মীয়, আমার মা বাবা তো মোবাইল চালাইতে পারতো না। আমার ভাই বোনের ভিতরে মানে 7 বছরের ভিতরে কেউ কইতে পারবো না যে আমার 10 দিন কল দিচ্ছে বা আমার খোঁজ খবর নিচ্ছে। এই কারণে আমার পরিবার থেকে থাকতে অনেকটাই ভালো লাগতো, যা এক কথায় বলতে গেলে অনেকটাই ভালো লাগতো। আমার খোঁজ খবর নিত না, কোনো সময় নিত না, 1 মিনিট ফোনও কেউ দিত না আমার। এতটা কষ্ট লাগতো তখন, যে আমি কি কারণে ব্রুনাই আছি, কি এই কষ্ট কার জন্য করি। যে আমার আজকে যদি আমার ভাই 10,000 টাকা চায়, আমি তো দিতে প্রস্তুত। আমি সবসময় তাগো জন্য এই বিদেশ আসা। কারণ আমি যখন ব্রুনাই গেছি, কার জন্য ব্রুনাই গেছি, আমরা একটা নিজের জন্য না, পরিবারের সবার জন্য, সবাই যদি একটু ভালো থাকতে পারে সেই কারণেই গেছিলাম। কিন্তু না, পরিবারে কেউ আমার খোঁজ খবর নিত না তখন। এই কষ্টটাই কার কাছে বলবো, এই কষ্ট কিছু নাই। তারপরে যাক ভালো কথা, খোঁজ খবর নিত না, যার সমস্যা নাই। কিন্তু আমি যখন ওই জায়গায় আমার থাকার বয়স যখন 5 বছর হয়ে যায়, 5 কি 5.5 বছর, আমার আব্বা তো তখন মাঝে মাঝে শুনতাম এই যায় এই আছে, ও খুব অসুস্থ, তাই মারা গেছে। কিন্তু আমি এটা জানি না। আমি সন্ধ্যার সময় রান্না করতেছি, এর ভিতরে আমার স্বাস্থ্য বাড়ির ছেলে থাকতে পারো নাই, ও আমার ফোন দিয়েছে, কাকা কি করতেছেন? আজকে রান্না করতেছি, খাইবো। বাড়ি ফোন দেন, দাদার অবস্থা বেশ একটা ভালো না। ভালো না কি হয়েছে, তা আমি অত কিছু জানি না, মাঝে মাঝে ধরুন ফোন আসে। পরে এক পর্যায়ে বড় আসলে তো চালু করে আপনি ফোন দেন, তখন আমার আর বুঝতে বাকি নাই যে আমার আব্বা নাই, বাজ নাই। তখন আমি বাড়ির সবাই কল করার চেষ্টা করি, রিংডোকে কেউ রিসিভ করে না আমার ফোন। রিসিভ না করা পর্যন্ত তার কি করবো, কেউ রিসিভ করে না, আমি ওইভাবে রেখে দিছি। এবার আমার যে আপন ভাই, সে যে ভাই থাকতো আমার সাথে মনে হয় 2 কিলোমিটার দূরে, ও আর আসলো না। ওর ক্যাম্পে যারা ছিল তারা আমার কাছে গাড়ি নিয়ে চলে আসলো। আইসা যখন গাড়ি নিয়ে চলেছে তখন তো আমার আর বোঝার বাকি নাই। আইসা গেল কি, আপনার ভাই যাইতে গেছে, আপনি চলেন ক্যাম্পে। ক্যাম্পে গেলাম, তার সাথে তো ভাই আর আমি অনেক কষ্ট, মানে জড়াই ধরে কান্নাকাটি, আর কি করব, করার কিছু নাই। একসাথে পরিবার এই থেকে হলো দূরে অবস্থা। থাকা, বিদেশ থাকাকালীন বাবাকে এরপরে ভাই হারানো। কি আর করব, আমি জানি যে ওই যে সন্ধ্যায় আমার আব্বা মারা গেছে, জানাজাটা হবে, আমি সরাসরি আমার ভিডিও করে দেখাবি, এমনকি আমার এত কষ্ট লাগছে তখনই, যে আমার 1 মিনিট তো কেউ ফোন রিসিভ করে নাই। জানা যাচ্ছে কোন সময় তাও আমি জানি না, কবর আছে কোন সময় তাও আমি জানি না। এই কষ্টটা আমার সবচেয়ে বড় কষ্ট। তারপরে আমি ফোনে বলছিলাম তখনই যে আজকে আমার মা, বাপ মারা গেছে, কেউ একজন ফোনে জানাইছে স্বাস্থ্য ভাই, আমার মা মারা গেলে মানে আমি টেরও পাবো না, যে যতদিন আমি নিজে বাড়ি না যাবো যে আমার মা মারা গেছে, আমার মার কবর দেওয়া হয়ে গেছে। এগুলো খুব খারাপ লাগছিল তখন আমার। 7 বছর পরে দেশে ফিরলেন, কেমন লাগতেছে? 7 বছর পরে বা 6.5 বছর পরে দেশে ফিরছি। দেশে ফেরার পরে যখন অনুভূতিটা কিরকমের, এই অনুভূতিটা হচ্ছে যে আমি জানি যে সবাই তো আমার জন্য একটা অপেক্ষা করবে, যে এই বা সেই, কার জন্য কি কেনাকাটা, পুরে আনন্দে, পুরে 15 দিন আগে তো আমার কাজ বন্ধ, আনন্দে যে কারোর একটা চকলেট দিতে পারলে তো দেওয়া উচিত। যার জন্য যে সমর্থন আছে সে সমর্থন অনুযায়ী যার যা পারলাম দিলাম, আনলাম। কিন্তু আনলে কি হবে, সবার জন্য হাসি খুশি বাড়ি আসলাম। কিন্তু একজন ওই একটা দিল না, অমুকের একটা দিলাম, তমুর একটা দিলাম না, এই লেগে গেছে। হ্যাঁ, এত বছর বিদেশ থেকে আসলো, এত আশা করে আসলাম,
ভাই আমার জন্য এডি আনবে, ওই বাইরে দিল, এই বাইরে দিল না, ওই বাইরে দিলে, এই বাইরে দিল না, এই কষ্টটা আর একটু বেশি পেয়ে গেলাম বাড়ি আসার পরে। সর্বপ্রথম মা মা বাবা তো তখন ছিল না, আর মায়ের কাছে মা তোমার জন্য কি আনবো, মা এক কথায় তুই কিছু আনা লাগবে না, তুই বাড়ি আয়, এটাই হলো মার চাওয়া। মারা এমনই হয়, কিছু আনা লাগবে তুই বাড়ি আয়। মারা এমনই কিন্তু হয়। বাদ বাকি সবাই কারোর কিছু দিতে পারেনি বললেই চলে, কিন্তু তারপরও কষ্ট ওই একটাই যে সবাই তো আশা করে থাকে যে কিছু একটা পাইবো, কিন্তু আমার ইনকামের সোর্সের পর তো আশা করতে হবে। নতুন যারা ব্রুনাইতে যেতে চায় তাদের প্রতি আপনার কি উপদেশটা থাকবে যদি একটু বলতেন? করোনাতে যারা নতুন যেতে চায় তাদের প্রতি আমার একটাই উপদেশ থাকবে। উপদেশটা হচ্ছে, যারাই যাবে সর্বপ্রথম কার মাধ্যমে যাচ্ছে সেই লোকটার আগে বাঁচতে হবে, যত দূর সম্ভব নিজস্ব লোকের ভিতরে যাওয়াই ভালো। আর আর একটা কথা হলো, ওই দূরের, যেমন দূর বলতেই সেটাকে বলে আমরা বুঝি দালাল, আপনজন বা গ্রাম সম্পর্ক দূরের বলতেই আমরা দালাল বুঝি। এই দালালের খপ্পরে যেন কেউ না পড়ে, এক নম্বর। দুই নম্বরে যেখানে যাচ্ছে ওই কাজের ধরনটাকে তাকে জানতে হবে কিরকম এর কাজ। তিন নম্বর তাকে জানতে হবে এই কাজ করলে আমি কত টাকা ইনকাম করতে পারবো। তারপর যাইতে হবে এই যে আমি বিষয়টা যাইতেছি, এই বিষয়টা বৈধ না অবৈধ, মানে বিভিন্ন ধরনের বিষয় আছে। কেউ বলবে এই বিষয়টা বৈধ, কিন্তু যাওয়ার পরে সে লগে লগে অবৈধ হয়ে যেতে পারে। অনেক লোক এমন আছে খালি যাইতেছে এটা বিষয় এই পর্যন্ত, যাওয়ার পরে সে ওই জায়গাতে সে কাজের পারমিশন পাইতেছে না। এরকমের খবরে কেউ জানি না পড়ে, এটি যারা নতুন যাওয়ার ইচ্ছুক তাদের প্রতি আমার এটা উপদেশ। এ পর্যন্তই। প্রবাস জীবন সহজ নয়, দায়িত্ববোধ ও ত্যাগের নামই প্রবাস জীবন। আজকে আমাদের সাথে রমজান ভাই তার প্রবাস জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের সাথে। রমজান ভাইয়ের জন্য শুভকামনা থাকবে সবসময় আমাদের জন্য, তিনি যেন তার সামনের দিনগুলো আর সুন্দরভাবে কাটায়। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মতামতটা দিবেন, কারণ আপনাদের মতামত নিয়েই আমি সামনের দিকে আগাবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।